কোচবিহারে মোট ৯টা বিধানসভা আসন। ৯টা বিধানসভা আসনের মধ্যে ভোট প্রতিদ্বন্দ্বিতার ময়দানে সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু বরাবরই থাকে দিনহাটা বিধানসভা কেন্দ্র। দিনহাটা বিধানসভা কেন্দ্রে এবারেও তৃণমূলের হয়ে প্রার্থী উদয়ন গুহ। উদয়নদা, প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এই কোচবিহার একটা ব্যতিক্রমী জেলা হয়ে রয়েছে আপনাদের জন্যে। তার কারণ এই জেলাতে আপনাদের 11 সালে যে রেজাল্টটা হলো, 16তেও মোটামুটি সেরকম ছিল, 21-এ গিয়ে দেখা গেল এমন একটা ধাক্কা লাগলো, বাম তৃণমূলের ইকুয়েশন পাল্টে এখানে হঠাৎ করে সমীকরণটা হয়ে গেল তৃণমূল বনাম বিজেপি। এবং 21-এর নির্বাচনে এখানে বিজেপি খুব ভালো রেজাল্ট করলো। 26-এর নির্বাচনে লোকসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে, 24-এর লোকসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে বিজেপি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে আপনারা কি রিকভারি করতে পারবেন? তোমার হিসেবে একটু গোলমাল হচ্ছে, কারণ 24-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কুচবিহারের যে 9টা বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 5টাতে তৃণমূল এগিয়ে, 4টেতে বিজেপি এগিয়ে। সেই জন্য আমরা এগিয়েই ছিলাম বিজেপির থেকে। লোকসভা আমাদের 21টা খারাপ হয়েছিল, 19 খারাপ হয়েছে, 21 খারাপ হয়েছে। তারপরে আমরা 24-এ সেটাকে কাটিয়ে উঠেছি। এবার আমার ধারণা মানে আমি একদম বদ্ধমূল ধারণা যে আমরা 24-এর রেজাল্টের চাইতে ভালো করব। এবারে 24-এর রেজাল্টের পরে এসআইআর হলো। এসআইআরে দেখা গেল যে কোচবিহারের প্রতিটা বিধানসভা কেন্দ্রে প্রচুর ভোটারের নাম কাটা গেছে। এটা আপনাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? সব রকমই আছে, প্লাস মাইনাস সব আছে। যেমন কিছু মানুষের ভোটের নাম নিশ্চয়ই কাটা যাবে যা মনে হচ্ছে, এবং নির্বাচন কমিশনের এটা বলতে কোনো দ্বিধা নেই যে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। একেবারে ভোটের ফলাফল বিশ্লেষণ করে নিয়েই এটা করা হয়েছে। এবং নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে যা যা করছেন সবই একটা রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য করেছে। ভোটার তালিকাও সেইভাবে করার চেষ্টা হচ্ছে, কিন্তু এর একটা মানে পাল্টা রিয়াকশনও আছে মানুষের মধ্যে। এই যে এত মানুষকে হ্যারাস করা, এত মানুষের মধ্যে একটা মানে ভয়ের বাতাবরণ তৈরি করা, একটা জ্বালা যন্ত্রণা, তার জন্য মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা কাকে অতীতে ভোট দিয়েছেন সেটা দেখবেন না, তারা দেখবেন যে তাদেরকে এখন লাইনে দাঁড় করানো হচ্ছে, কারা করাচ্ছে, কারা তাদের রাতের ঘুম নষ্ট করে দিচ্ছেন, সব মিলিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করেই ভোট দেবেন। কাজেই আমরা ওটা নিয়ে খুব একটা চিন্তিত না। তবে আমরা তো নিশ্চয়ই চাই যে প্রত্যেকটা ভারতীয় নাগরিক তারা যেন ভোট দিতে পারেন। আমি যে কোনো জায়গাতেই যাচ্ছি, তৃণমূল কংগ্রেসের কিন্তু মূল ইস্যু সেটা হচ্ছে এসআইআর। অথচ বিরোধীরা অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের জামানায় শিক্ষা নষ্ট হয়েছে, স্বাস্থ্য নষ্ট হয়েছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, শিক্ষা স্বাস্থ্য তো সবচেয়ে বেশি অভিযোগ করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলে যে আমরা ভাতা দিয়েছি, আমরা বিভিন্ন স্কিম দিয়েছি, আবার ওরা বলছে ওদের স্ক্যাম আছে। এই স্ক্যাম ব্যর্থতার বাইরে বেরিয়ে আপনারা এসআইআর দিয়ে মাত করতে পারবেন? শুধু এসআইআর কেন, এসআইআর একটা ব্যাপার, আজকে এটা তো দেখতে হবে। আমরা কুচবিহারের মানুষ, আমরা কুচবিহারে শিক্ষার কথা বলছো। কুচবিহারে এই যে 11 সালের পরে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, যা আমরা কখনো ভাবিনি। আমরা যখন ছাত্র ছিলাম আমরা কখনো চিন্তা করিনি যে কুচবিহারে একটা বিশ্ববিদ্যালয় হতে পারে। আমরা কখনো ভাবিনি যে কুচবিহারে কখনো একটা মেডিকেল কলেজ হতে পারে, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হতে পারে, প্রত্যেকটা মহকুমাতে আইটিআই কলেজ হতে পারে। যেমন কিছু সমস্যা আছে, তেমনি সেই সমস্যাগুলোকে কাটিয়ে নিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনেক পদক্ষেপ আছে। তাই শুধু শিক্ষাক্ষেত্রে অমুক হয়েছে তমুক হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা বাড়ছে তো ভেঙে পড়েছে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এই কথাটা কে বলছে? কে? গ্রামীণরাও বলছে, ডাক্তাররা বলছেন। সেই ডাক্তাররাও আবার যেসব ডাক্তাররা যে ওই 9টার সময় হসপিটালে আসার কথা, যারা 12টার সময় আসেন
যাদের কল বুক পাঠালেও পাওয়া যায় না, তারা আগে চেম্বারে বসে রুগী দেখেন তারপরে আসেন, সেই সব ডাক্তারবাবুরাই এই ধরনের কথাবার্তা বলেন এবং তারাই এই ব্যাপারটাকে করে দিয়েছেন। তার মধ্যে থেকেও আমি বলছি যে এখন যেভাবে চিকিৎসা ব্যবস্থা, আজকে দিনহাটা হাসপাতাল, আমি তো বলি যে দিনহাটা হাসপাতালে যে ইনফ্রাস্ট্রাকচার আছে খুব কম জায়গাতে, কোনো নার্সিংহোম, দিনহাটা শহরে কোনো নার্সিংহোমে ইনফ্রাস্ট্রাকচার নেই। তারপরেও আমাদের একটা ফ্যাসিনেশন আছে, মধ্যবিত্তই বলো, উচ্চ মধ্যবিত্ত বলো, উচ্চ মধ্যবিত্তদের কথা বাদ দাও, মধ্যবিত্তদের একটা মানসিকতা আছে যে আমার অসুখ হলে পরে আমি ইয়েতে যাব, নার্সিংহোমে যাব, এবং যে চিকিৎসাটা হয়তো আমার কুচবিহার জেলাতেই হবে সেটা করবার জন্য আমি হায়দ্রাবাদে উড়ে গেলাম। কোথায় যাচ্ছ? চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যাচ্ছে। কে বলেছে? কেউ বলেনি। আমার মনে হচ্ছে হায়দ্রাবাদে গেলে ভালো চিকিৎসা হবে, এই মানসিকতাই টেনে নিয়ে যাচ্ছে আরও বেশি। দিনহাটায় কি কোনো আলাদা করে ইস্যু আছে, না আপনার একই, যেটা কুচবিহার জেলা, গোটা পশ্চিমবঙ্গ একটাই হাতিয়ার আপনাদের? আমার হাতিয়ার কি, আমার মানে আমি যেটা মনে করি যে মানুষের কাছে এটা বলার আছে যে আমি তো প্রতিনিয়ত মানুষের পাশে থাকবার চেষ্টা করেছি, এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে, বা আজকের বলে না, এটা চিরকালের অভ্যেস। আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি। সবটা পারি এটা বলবো না, কিন্তু নিশ্চয়ই চেষ্টা করি। পারলে অবশ্যই মানে সিনসিয়ারলি চেষ্টা করি, না পারলেও আমি তাকে বলে দিই যে এই কাজটা আমি করতে পারছি না, আমার উপর ভরসা করো না। 2021-এ দেখা গেল উদয়ন গুহ এই কেন্দ্রে হেরে গেল, তারপরে বাই ইলেকশন হলো, উদয়ন গুহ জিতলো, কিন্তু এমন মার্জিনে জিতলো যেটা গোটা আপনার জয়টাই প্রশ্নবিদ্ধ হয়ে গেল গোটা রাজ্য জুড়ে। 2026-এ সেই প্রশ্নগুলোকে সরিয়ে 2021-এর পরাজয়ের প্রতিশোধ কি তুলতে পারবেন আপনি? যে শোনো, আমি তোমাকে বলি যে আমি দুবার হেরেছি। 6-এ 3,500 ভোটে হেরেছি, আর 21-এ আমি 57 ভোটে হেরেছি। কিন্তু আমি যখন জিতেছি তখন আমি 11-এ 30,000-এর ওপরে ভোটে জিতেছি, 16-এ আমি 22,000-এর ওপরে ভোটে জিতেছি, আর বাই ইলেকশনে তো কোনো কথাই নেই, 1,64,000 ভোটে জেতা। স্বাভাবিক মনে হয় আপনার? স্বাভাবিক অস্বাভাবিক বলে ইয়েতে কিছু নেই। এবং এই যে 24-এর লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে আমরা আমাদের প্রার্থীকে 18,000-এর ওপরে ভোটে মানে জিতিয়েছি, লিড দিয়েছি। আমি মনে করি যে এই 26-এর বিধানসভা নির্বাচনে ওই ধরনের বা ওই কাছে পিঠে যদি কিছু হয় সেটা আমার কাছে পরাজয়ের সামিল হবে। আপনি কত ভোটে জিতবেন আশা করেন? আমি বললাম তো, আমি কত ভোটে জিতবো আমি তোমাকে বলতে পারছি না, কিন্তু আমি এটা বলছি যদি ওই 18 বা 18-র আশেপাশে কিছু হয় তাহলে ওটা আমার কাছে পরাজয়। বেশি হতে হবে? আমি আবার বেশি মানে কি, মানে বেশি আমি মানে নিয়ারেস্ট কিছু না। আপনি কি 21-এ রিপিট চাইছেন? আমি 21-এর সবসময় যে রিপিট হবে কোনো কথা নেই, তবে এটাও বলতে পারি যে দিনহাটায় যদি মানে ওরকম কিছু হয় সেটা একটা মানে অবাক হওয়ার ঘটনা ঘটবে আর কি। এই যে মানে কাছে তো শোনা যাচ্ছে যে একদম মানে প্রতি বর্গফুটে একটা করে সেন্ট্রাল ফোর্স থাকবে। সেন্ট্রাল ফোর্স দিয়ে কি ভোট কি সেন্ট্রাল ফোর্স দেয়? ভোট তো দিনহাটার মানুষ দেবে। তারা অতীতেও আমাকে 30,000-এ যখন জিতেছিলাম তখন কি সেন্ট্রাল ফোর্স আমার হয়ে ভোট করিয়েছিল? না, সেন্ট্রাল ফোর্স আমার সেই জয়কে আটকাতে পেরেছিল। 22,000-এ যখন জিতেছিলাম তখন কি সেন্ট্রাল ফোর্স ভোট দিয়ে জিতিয়েছিল? না, সেন্ট্রাল ফোর্স আমাকে আমার জয়কে আটকাতে পেরেছিল। কাজেই ওসব সেন্ট্রাল ফোর্স শান্তি রক্ষা করবে, কোনো সমস্যা নেই। আমরা তো চাই শান্তিপূর্ণভাবে ভোট, ফেস্টিভ মুডে ভোট হোক, মানুষ ভোট দিক। আমার শেষ প্রশ্ন, হঠাৎ করে কিছুদিন হলো উদয়ন গুহ একটু শান্ত হয়ে গেছে। উদয়ন গুহর কি আদৌ শান্ত হয়েছে, না এটা স্ট্র্যাটেজি কোনো চেঞ্জ হয়েছে? এটা আমি কাউকে কখনো মারবো ধরবো এ কথা বলিনি। আমি মারতে এলে প্রতিরোধ করব, এটা সবসময় বলি, এখনও বলছি। কিন্তু আগ বাড়িয়ে কাউকে মারতে যাব সে কথা আমি কখনো বলিনি।
আর আমি কারোর সাথে কোনো সময় মারধর করতেও মারামারি করতেও যাই না, ওটা আমার ছোটোবেলার থেকেই অভ্যেসের মধ্যে নেই। তবে অন্যায়ের প্রতিবাদ করা, মানে আক্রান্ত হলে প্রতিরোধ করা, সেটা তো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। বিতর্কে থাকতে ভালো লাগে আপনার? বিতর্ক কি, আমি একটা সত্যি কথা বলি বলে তোমাদের বিতর্ক মনে হয়, তোমরা এবার সেটাকে ভাবে নিজেদের মতন করে খবর করো। আমি বললাম পান্থশালা, তোমরা বললে যে উদয়ন গুহ পান্থটাকে এঁটে দিয়ে বাকিটা বললে যে উদয়ন গুহ এই কথা বলেছে বলে বিতর্ক শুরু করে দিলে। কিন্তু আমি যে পুরো কথাটা বললে না যে উদয়ন গুহ পান্থশালার কথা বলেছে। এইবার তাহলে উদয়ন গুহ যে শান্তশিষ্ট থাকার স্ট্র্যাটেজি নিয়েছে, এই ভোটটাও শান্তশিষ্টই হবে মনে করছে? ভোট তো শান্তিতেই হয়, দিনহাটার ভোট তো শান্তিতে হয়, কখনো তো অশান্তি হয় না দিনহাটার ভোটে, কোনো দিনও হয় না। কাজেই এবারও শান্তিপূর্ণভাবেই ভোট হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।